ধর্ম, আমরা যেন সবাই সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম বা লোক নই। এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো। তো আমরা কেউ হিন্দু নই, তুমি আমাকে হিন্দু ধর্ম শেখাবে? আমরা যে কোনো কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারি। হিন্দু ধর্ম, আমরা যেন সবাই সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম বা লোক নই। বিজেপি এবং পশ্চিমবঙ্গের মানুষকে তো অনেকবারই কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হিন্দু ধর্ম সম্পর্কে তার যা জ্ঞান রয়েছে, পশ্চিমবঙ্গ কেন সারা ভূভারতে এমন জ্ঞান তো কারুর রয়েছে বলে মনে হয় না। ওই বিভিন্ন জায়গায় মন্ত্র উচ্চারণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। সে যাই হোক, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একবার ওপার বাংলার মৌলবাদ নেতা মোহাম্মদ ইউনূসকে একটু হিন্দু ধর্ম শিখিয়ে আসুন না কেন। না, কান ধরে শেখানোর কোনো প্রয়োজন নেই, এমনি মুখে শেখালেই হবে। যেভাবে ওপার বাংলায় হিন্দু নিধন যজ্ঞ চলছে, তো এই রকম যদি কাউকে একটা পাওয়া যেত কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারেন, কিংবা ওপার বাংলার যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়ে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর তারা রাস্তায় নামতে কার্যত বাধ্য হচ্ছেন, তাদেরকে একবার কান ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মটা শিখিয়ে দিতেই পারেন। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস তারা বারবারই দাবি করে যে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল এবং তারা হচ্ছে সেকুলার দল, অর্থাৎ তারা ধর্ম নিরপেক্ষ দল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এদের সকলকেই ভাই ভাই বলে মনে করেন। বিভিন্ন মঞ্চ থেকে তিনি এই বক্তব্য বলেছেন, এই বক্তব্যর প্রশংসাও তিনি কুড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ঝুলি বারবার উপচে দেন যে কোনো নির্বাচনে। এই তো কয়েকদিন আগে যে উপনির্বাচন হয়ে গেল, সেখানেও অন্যথা হলো না। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হিন্দু মুসলিম ভাই ভাই মনে করেন, তিনি আজকে তার ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে একবারও প্রতিবাদ করবেন না যখন এক ভাই আরো এক ভাইয়ের উপর এইরকম অকথ্য অত্যাচার চালাচ্ছে ঠিক বর্ডারের ওপাশে? কি বলতেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? ছোট্ট করে আরো একটা অংশ শোনাতে চাইবো আপনাদের, শুনুন। 100 দিনের কাজ বন্ধ, আর শুধু নিজে নাটক করে বেড়ায় সব বিজেপির লোকেরা। আর ওদের একটাই দেবতা, আমরা তাকে অসম্মান করি না, সব দেবতাকেই আমরা সম্মান করি, কিন্তু ওদের মতো ইলেকশনের আগে দাঙ্গা করি না। কারণ আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, রাজবংশী, কামতাপুরী থেকে শুরু করে নেপালি, গোর্খা, শিখ সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই বোন। শুনলেন বন্ধুরা, এই বক্তব্যের মধ্যে কোথাও খামতি কিছু নেই, এটাই হওয়া উচিত। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান আমরা ভাই ভাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা উধাও হয়ে গেছে, জানেন কেন বলুন তো? ওপার বাংলায় যখন হিন্দুদের ওপর অত্যাচার চলছে তা নিয়ে প্রতিবাদ জানালে তো খুব একটা এসে যেত না। তার কারণ অন্যায়কে অন্যায় যিনি বলতে পারেন তিনিই তো প্রকৃত মানুষ, তিনিই তো প্রকৃত রাজনৈতিকবিদ। আর যে অন্যায়কে অন্যায় বলতেই পারলো না, সে আর রাজনৈতিকবিদ ছাড়ুন, সে প্রকৃত মানুষ কি? এই প্রশ্নটা 100 বার উঠবে। ওপার বাংলায় যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার, সেখানে বিরোধী দল শুভেন্দু অধিকারী বিজেপি রাস্তায় নামছে আমাদের এই রাজ্যে। কেন্দ্রের তরফ থেকে নরেন্দ্র মোদীর সরকার কড়া বিবৃতি জানাচ্ছে। তারা খুব ভালোভাবেই জানেন যে ভোটের অঙ্কে এটা তাদের জন্য অশনি সংকেত। হয়তো সংখ্যালঘুরা এই কারণেই বিজেপিকে ভোট দেয় না বা আগামী দিনেও দেবে না, কিন্তু তা বলে তাদের কাছ থেকে ভোট পাবো না বলে ওপার বাংলার এই নিধন যজ্ঞে আমি কোনো বক্তব্য বলতে পারবো না, তার কারণ আমাদের ভোট ব্যাংক সরে যাবে বলে এই ভয় অন্তত বিজেপি কোনোদিনই পায়নি আর আজও পায় না। তাই দৃঢ় চেতা কণ্ঠে শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল করতেন, আজকে আওয়াজ তুলতে পারেন, মোল্লারাজ খতম করো, মোল্লা ইউনূস হুঁশিয়ার। এই বক্তব্য যখন বলতে পারেন শুভেন্দু অধিকারী, তখন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে যিনি নাকি বিশ্বাস করেন হিন্দু মুসলিম ভাই ভাই, তার মুখ থেকে একটা রা কাটলো না। এইটাই সব থেকে আশ্চর্য একটি ঘটনা, যদিও আশ্চর্য নয়, তার কারণ আমরা অনেকদিন আগেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধরনের রাজনীতি করেন। সেই সেকুলারিজমের নাম দিয়ে চলা তৃণমূল কংগ্রেসের রাজনীতি পশ্চিমবঙ্গের আগামী দিনের জন্য কতটা ভয়ঙ্কর, সেটা বোধহয় খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের এই ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা। আর শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মোহাম্মদ সেলিম কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যারা ভারতের বুকে সবথেকে বড় সেকুলার দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন একদিন, তারা আজকে নীরব। কেন না একটি মন্তব্য নাকি বলা যাবে না, হিংসাকে নিন্দা করা,
বাজেকে বাজে বলা এগুলো নাকি করা যাবে না, এগুলো যদি করা যায় তাহলে তাদের ভোট বাক্স সরে যেতে পারে। শুধুমাত্রই সেই ভয়ে অন্যায়ের কাছে মাথা নত করে দিচ্ছে আমাদের বেশ কিছু রাজনৈতিক দল। আর পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা আপনারা কি চিনছেন এই মুহূর্তে যখন বাংলাদেশের ওপার বাংলায় হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তার নিন্দা করাটা অত্যন্ত প্রয়োজন। সেখানকার অত্যাচারিত মানুষদেরও জানা প্রয়োজন যে এপার বাংলা থেকেও তাদের এই অত্যাচারের ওপর সহানুভূতি গোটা পশ্চিমবঙ্গবাসী। সেখানে আমাদের বড় বড় রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, যারা প্যালেস্টাইন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। প্যালেস্টাইনের সঙ্গে পশ্চিমবঙ্গ এমনকি ভারতের কোনো বর্ডারের অংশ নেই, অথচ প্যালেস্টাইন নিয়ে উদ্বিগ্ন হলেও এই ওপার বাংলার এত অত্যাচারের পরেও এরা নীরব এবং নিশ্চুপ হয়ে বসে রয়েছেন। আর পশ্চিমবঙ্গের মানুষ কবে চিনবেন? এখনো যদি না চেনেন তাহলে কি অপেক্ষা করছি আমরা সেই দিনের জন্য? বাংলাদেশে যা ঘটছে তার জন্যই কি আমরা অপেক্ষা করছি? তারপরে কি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো? যাই হোক, সেটা ভেবে দেখবেন আপনারা সকলেই। আসুন আপনাদের শোনাতে চাইবো শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বলেছেন, শোনাবো আপনাদের, শুনুন। গতকাল চট্টগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশে যে অত্যাচার চলেছে হিন্দুদের ওপরে, যেভাবে কালী মন্দির ভাঙা হয়েছে, যেভাবে বিভিন্ন মঠকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, যেভাবে সম্পত্তি লুট হয়েছে, আগুন লাগানো হয়েছে, নিরপরাধ মানুষকে যারা প্রতিবাদ করছিলেন কৃষ্ণদাসের গ্রেপ্তারের, তাদের উপরে বর্বরচিত লাঠিচার্জ হয়েছে এবং এক সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অস্ত্র নিয়ে হামলা করেছে। কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ? কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি, তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না, তারা তো রাস্তায় নেই। ইথিওপিয়ায় মার্কিন অবরোধ, গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে। ওই ঘোষ বোস গুহ মিত্র, ওই সরকার মন্ডল ঢোল পোদ্দার, ওখানের গুপ্তা জয়সওয়াল, ওখানের জৈন, ওখানের রাজবংশী, ওখানের মতুয়া, আমাদের রক্ত, আমাদের ভাই, তারা মারা যাচ্ছে, একটা শব্দকে উচ্চারণ করতে পারছেন না। কোনো প্রতিবাদ হচ্ছে? শুনলেন বন্ধুরা, শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চুপ কেন? দেখুন, অন্যায়কে অন্যায় বলতে অসুবিধা কি রয়েছে? এর সঙ্গে তো ধর্মের কোনো ব্যাপার না। যে অন্যায় করছে, যে অপরাধ করছে, তার আমি নিন্দা করব, কিন্তু আমাদের রাজ্যে তো সেটা হয় না। আমাদের রাজ্যে দেখা হয় যে অন্যায় করছে সে তৃণমূল কিনা, যে অন্যায় করছে সে পার্টিকুলার কোনো একটা ধর্মের কিনা। তাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ খুলেছেন। আপনারা বলতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস কিচ্ছুটি বলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য গতকাল মুখ খুলেছেন, এবং যেভাবে মুখ খুললেন আপনারা শুনলেও হেসে ফেলবেন যে তিনি কি বলবেন কার্যত ভেবে পাচ্ছিলেন না। প্রথমে বললেন যে এটা তো আন্তর্জাতিক একটা বিষয়, তাই ভারত যা অবস্থান নেবে আমাদের সঙ্গে কোনো তার তফাৎ নেই, আমরা তাতেই সমর্থন জানাবো। অন্যদিকে অবশ্য একেবারে শেষের দিকে গিয়ে তিনি বললেন যে ওপার বাংলায় যা ঘটছে সেটা একেবারেই নিন্দাজনক। ব্যাস, ওই একটা দুটো কথা বাইরে আর তৃতীয় কোনো শব্দ ব্যবহার করলেন না। পাছে যদি তাদের সমর্থক, যাদের ভিত্তি করে আজকে এই মসনদে চেপে বসেছেন, তারা যদি কেউ ক্রুদ্ধ হয়ে যায়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, বিজেপি বিশেষ করে আক্রমণ করছে, টিএমসি কেন চুপ রয়েছে কিছু বলছেন না? বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। শুনলেন বন্ধুরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সময়ে অসময়ে টুইট করে দেন, যিনি কোনো বক্তব্য প্রেসকে ডেকে বলতে 2 মিনিটও দেরি করেন না, তিনি দীর্ঘদিন ধরে চলে আসা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে নীরব ভূমিকা পালন করছেন। যাই হোক, তবে আপনাদের দেখাতে চাইবো যে এমনও অনেক মানুষ আছেন জানেন তো, যাদের শিরদাঁড়াটা এখনো রয়ে গিয়েছে। তসলিমা নাসরিনকে মনে পড়ে যে তসলিমা নাসরিন তার ভূমিকার জন্য বাংলাদেশ তাকে ছাড়তে বাধ্য করেছিল সে দেশের সরকার, মৌলবাদী সরকার। সেই তসলিমা নাসরিন কিছু ছবি দিয়েছে, সেটা দেখাবো আপনাদের। কিন্তু তার আগে আপনাদের বলবো, এই যে চিন্ময় মহারাজকে নিয়ে এত
এই যে প্রভু চিন্ময় মহারাজকে নিয়ে বাংলাদেশে এই গণ অভ্যুত্থান ঘটেছে, চিন্ময় মহারাজের অপরাধ কি সেটা আপনাদের সকালের পর্বে বলেছিলাম, তাও ছোট করে বলে দিই। তিনি রংপুরে এবং চট্টগ্রামে একটা সমাবেশ ডেকেছিলেন হিন্দু সংগঠকদের সকলকে ডেকে, এবং সেই জনসভাতে নাকি বাংলাদেশের পতাকার সঙ্গে কেউ বা কোনো ব্যক্তি সেখানে ইস্কনের একটা পতাকা রেখে দেয়। এটাই নাকি দেশদ্রোহিতার একটা বিরাট অপরাধ। কেন বাংলাদেশের পতাকার সঙ্গে ইস্কনের পতাকা থাকবে সেটা নাকি দেশদ্রোহিতার মতো একটা বিরাট অপরাধ। সেই কারণেই এই ইউনূস প্রশাসন চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করতে দ্বিতীয়বার ভাবেনি দেশদ্রোহিতার মামলায়। একবার ভেবে দেখবেন কত বড় মৌলবাদ সরকার তারা একটা প্রমাণও দিতে পারেননি যে যদি সেটা বাংলাদেশের আইনে অপরাধও হয়ে থাকে তাহলে সেখানে চিন্ময় মহাপ্রভুই যে এই কাজটা করেছেন তার কোনো প্রমাণ দিতে পারেননি। যে ব্যক্তি এই কাজ করেছেন তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা আসতেই পারে, কিন্তু চিন্ময় মহাপ্রভুর নামে সে দেশের সরকার দেশদ্রোহিতার মামলা দিয়ে দিলেন। এবার আপনাদের দেখাতে চাইবো তসলিমা নাসরিন তিনি কিছু পিকচার শেয়ার করেছেন। আসুন আপনাদের দেখায়। তসলিমা নাসরিন কিছু পিকচার শেয়ার করে লিখছেন, চিন্ময় কৃষ্ণ দাস did not insult Bangladesh national flag. National flag has been insulted by jihadis, namazis and Islamists বলে 4টি ছবি দিয়েছেন। আসুন তো দেখুন তো আসলে বাংলাদেশের পতাকার অপমান কারা করছেন। দেখতে পাচ্ছেন প্রথম ছবিটা, একেবারে বাংলাদেশের পতাকার ওপর কেউ বসে রয়েছে, কেউ পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং দূরে দেখা যাচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশের পতাকার ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকাটা এটা কিন্তু কোনো রকমের বাংলাদেশের ইনসাল্ট নয় বা দেশদ্রোহিতার মতো কোনো কাজ নয়। আসুন দ্বিতীয় ছবিটা আপনাদের দেখায়। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রলোককে আমরা চিনি না, কিন্তু বাংলাদেশের একটা ম্যাপ বা বাংলাদেশের পতাকার ওপর তিনি ফুটবল খেলছেন, জুতো পরে ফুটবল খেলছেন। এটাও কিন্তু কোনো অপরাধ বা দেশদ্রোহিতার মতো কাজ নয় বাংলাদেশের আইন অনুযায়ী। তৃতীয় পিকচারটাও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও 4 জন ব্যক্তি উল্টো দিকে মুখ করে বাংলাদেশের পতাকার ওপর চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। এটাও কিন্তু দেশদ্রোহিতার মতো কোনো কাজ নয়। এরপরে আপনাদের দেখায় আরো একটা, দেখতেই পাচ্ছেন সকলে নাকি নামাজ পড়ছেন, বাংলাদেশের পতাকার ওপর পা দিয়ে নামাজ পড়ছেন, এই চিত্রও আমরা দেখলাম। এটাও কিন্তু কোনো অপরাধ নয় বাংলাদেশের আইন অনুযায়ী, কিংবা এটাও দেশদ্রোহিতার মতো কোনো কাজ নয়। দেশদ্রোহিতার মতো কাজ হয়ে যায় যখনই হিন্দু সমাবেশে বাংলাদেশের পতাকার পাশে যদি ইস্কনের একটা গেরুয়া পতাকা রাখা হয়, সেটাই একটা দেশদ্রোহিতার মতো কাজ হয়ে যায়। এবার কি চিনতে শিখেছেন ওপার বাংলার যারা সেকুলারিজমের কথা বলে আসা মোহাম্মদ ইউনূসের প্রশাসন কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা আগ্রাসী হতে পারে? একেবারে হিন্দু হওয়ার অপরাধে কিভাবে নির্বিচারে তাদের উপর অত্যাচার চালাচ্ছে ওপার বাংলার প্রশাসন, সেটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। কিন্তু অদ্ভুতভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আপনাদের মনে রয়েছে ওই সম্ভবত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে একটা বেফাস মন্তব্য করে ফেলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলুন তো, যে ওপার বাংলায় মাস 3 আগে ইউনূস প্রশাসন আসার আগে যখন শেখ হাসিনাকে নিয়ে সেখানকার ছাত্র সমাজ উত্তাল হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওপার বাংলা থেকে কেউ যদি আমাদের এই রাজ্যে আসতে চান তাহলে সাদরে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আশা করি আপনাদের মনে রয়েছে, আমি আর বক্তব্যটা শোনালাম না, যদিও আমার কাছে রয়েছে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি এখন বলতে পারবেন এই কথা যে ওপার বাংলা থেকে যারা আসবেন আমি একেবারে দুয়ার খুলে রেখে দিয়েছি পশ্চিমবঙ্গের জন্য, তারা আসতে পারেন? সম্ভবত বলবেন না। তার 2টি কারণ, একটি হচ্ছে যারা আক্রান্ত এই মুহূর্তে হচ্ছেন তারা হিন্দু সম্প্রদায়ের, আর মুখ্যমন্ত্রী যখন যে কথা বলেছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ তখন ওঠেনি, তাই এখন মুখ্যমন্ত্রী এই কথা বলবেন না। আর দ্বিতীয়ত, এই বক্তব্য বলার জন্য বাংলাদেশের প্রশাসনের কাছ থেকে তিনি যথেষ্টই সতর্কবার্তা পেয়েছেন। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি চাইবেন তার এই বক্তব্যটাকে নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিতে? অন্তত ঠিক আছে তিনি ওপেন না বলুক, কিন্তু নরেন্দ্র মোদীকে কি তিনি বলবেন যে ওপার বাংলার শরণার্থীদের আমাদের এই রাজ্যে জায়গা দেওয়া হোক? মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার সৎসাহসটা দেখাতে পারবেন? তিনি তো কয়েকদিন আগে নিজের মুখে বলেছিলেন। হ্যাঁ, তখন কাদের উদ্দেশ্যে বলেছিলেন সে কথা আমি আর মুখে বলছি না, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এখন কি তিনি বলবেন হিন্দুদের ওপর সেখানে যে মর্মান্তিক অত্যাচার চলছে, অনেক হিন্দুরাই তারা হয়তো মুখে রয়েছেন যদি পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন এই অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো একবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন নাকি? এমনিতে তো অনেক পাওনা গন্ডা নিয়ে তো প্রতিদিনই চিঠি লেখেন, তাহলে একটা চিঠি লিখুন না কেন যে আইন অনুযায়ী এনআরসি ধারা চালু করে অবিলম্বে সেখানকার শরণার্থীদের আমাদের রাজ্যে জায়গা দেওয়ার জন্য বন্দোবস্ত করা হোক। মুখ্যমন্ত্রী একবার বলার চেষ্টা করবেন? আমার তো মনে হয় বলবেন না।
রাজ্য সরকার চুপ কেন? পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে, বিজেপির 8টা এমএলএ কে 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। দেখুন, এইটা হচ্ছে দ্বিচারিতা যে আমি সেকুলারিজমের নামে কথা বলবো, আমি বলবো সমস্ত ধর্মকে ভালোবাসি, কোনো ধর্মের সঙ্গে অন্য ধর্মের কোনো বিভেদ নেই, অথচ যখন প্রয়োজন আসে, যখন আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে, তখন যদি আপনি নিশ্চুপ ভূমিকা পালন করেন তার মানে বুঝতে হবে যে আপনি আসলে সেকুলার নন। আপনি ভোটের রাজনীতি করার জন্য, এপার বাংলায় সংখ্যালঘুদের ভোটে টিকে থাকার জন্য শুধুমাত্র সেকুলারিজমের শব্দটি ব্যবহার করেন, এছাড়া দ্বিতীয় কোনো আপনার বক্তব্য নেই। তার কারণ এপার বাংলায় দুর্গাপুজোর মূর্তি ভাঙা বলুন বা কালী পুজোর অশান্তি বলুন, কোনো ক্ষেত্রে আপনার বক্তব্য না পাওয়া গেলেও ঠিক প্রত্যেকবারের মতো নিয়ম করে আপনি রামনবমীর দিন একেবারে সতর্কতামূলক ব্যবস্থা নেবেন, সকলকে সতর্ক করে দেবেন, কোনো ঘটনা না ঘটলেও আগে থেকেই বলে দেবেন যে ঘটনা ঘটতে চলেছে, তো আপনি তখন সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন। অথচ এই প্রত্যেকটি পুজো প্যান্ডেলে ভাঙা হচ্ছে, এই করা হচ্ছে, সেখানে আপনাদের প্রশাসন নিশ্চুপ, আপনি একটি মন্তব্য বলবেন না। আর পশ্চিমবঙ্গের মানুষ আপনারা যদি ভাবেন এটাই সেকুলারিজম, এটাকেই বলে সেকুলারিজম, তাহলে ঠিক আছে, সেটাই সেকুলারিজম। এবং তার জন্য দেখুন না ওপার বাংলার আজকে কি হাল হয়েছে। এইরকম যদি অবস্থা চলতে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যদি এইভাবেই আমাদের পশ্চিমবঙ্গকে শাসন করতে থাকে, তাহলে এপার বাংলাতেও ওপার বাংলা হওয়ার সময় বেশি দিন লাগবে না। কিন্তু আমার মনে হয় যে ভুল করছে সেটা ধর্ম না দেখে যে কোনো সম্প্রদায়ের হতে পারে, যে অন্যায় করছে তাকে অন্যায় বলতে শিখতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে। ওই সিপিএম এর মতো করে ধর্মতলায় গরুর মাংস খেয়ে আমি কতটা সেকুলার এটা প্রমাণ করার দরকার নেই। যদি সত্যি সত্যি কোনো মুসলিম ব্যক্তি অশান্তি পাকায় তাকে বলতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো হিন্দু ব্যক্তি কিংবা কোনো বৌদ্ধিস্ট বা যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি কোনো অশান্তি পাকায়, তাহলে সমানভাবে কিন্তু পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, ধর্ম বর্ণ না দেখে। আমাদের এটাই কিন্তু সংবিধানে বলা রয়েছে। এবং ওপার বাংলাতেও যদি কোনো রকমের আক্রমণ হয় তাহলে নিশ্চিতভাবে আমাদের তারও নিন্দা জানাতে হবে। ওপার বাংলায় যদি সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় তাহলে যেমন আমাদের আপত্তি জানাতে হবে, আমাদের বক্তব্য বলতে হবে, ঠিক তেমনি ওপার বাংলার সংখ্যালঘুরা যদি কোনো মসজিদে আক্রমণ করেন, তারা যদি কোনো সংখ্যা গুরুদের সম্পত্তি নষ্ট করেন, সেটাও আমাদের সমানভাবে বলতে হবে। কিন্তু অন্যায়কে অন্যায় বলতে পারবো না, যে ভুল কাজ করছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো না। এই যদি পরিস্থিতি হয় তাহলে ওপার বাংলার ইউনূসের সঙ্গে এপার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সত্যি কি কোনো তফাৎ রয়েছে? আপনারা কি কোনো তফাৎ করতে পারছেন? তফাৎ যদি করতে না পারেন তাহলে এটা জেনে রাখবেন, আজকে ওখানে যা ঘটছে কালকে আমাদের এখানে এই একই ঘটনা যদি ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই শক্ত হাতে ওপার বাংলার প্রশাসনকেও যেমন এই ঘটনাকে মোকাবিলা করতে হবে, আর আমাদের রাজ্যের প্রশাসনকেও সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটি ধর্মের মানুষ নির্বিঘ্নে যেমন তাদের প্রত্যেকটি ধর্মের আচার পালন করতে পারেন, অন্য কোনো ধর্ম আরো একটি ধর্মকে যদি আঘাত করার চেষ্টা করেন তাহলে কড়া হাতে প্রশাসনকে যেমন দমন করতে হবে, ঠিক তেমনি ভাবে ওপার বাংলায় হিন্দুদের আক্রমণেরও তীব্র নিন্দা করার মিনিমাম সৎ সাহসটা দেখানো উচিত। যারা করতে পারছেন না, রাজনৈতিকভাবে তাদের বর্জন যদি আমরা করতে না পেরেছি, তাহলে আসন্ন দিনে বাংলাদেশের পরিস্থিতি আমাদের রাজ্যে যে কোনো দিন ঘটতে পারে, তখনও আমাদের এইভাবে অত্যাচারিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।